নিহিলা খেতে খেতে ভাবল, মানুষগুলো কি ভালো, অথচ সে 2 মিনিট আগে অস্বস্তিতে কিভাবে মানিয়ে নিবে ভাবছিল। যেমন ভেবেছিল তেমন মোটেও না। তার বড় বাবা কিনা এমন একটা সুন্দর পরিবারকে মেনে নিচ্ছে না। কি এমন দোষ করেছিল? ভাবতে গিয়েই নিহিলার ভাবনায় এলো, আচ্ছা ফুপি কি এরপর একবারও দেশে যায়নি? হয়তো কলে যোগাযোগ করার চেষ্টা করেছিল। ফুপিরও তো উচিত ছিল গিয়ে সরাসরি ভাইয়ের কাছে যাওয়া, তাহলে হয়তো ফিরিয়ে দিতে পারতেন না। এত বছরে এই ছেলে মেয়েদের দেখে বড় বাবা নিশ্চয়ই ফিরিয়ে দিতে পারেন না। হে নিহিলা, আসবো? নিহিলা মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রল করছিল। এমন সময় অরিনের কণ্ঠস্বর পেয়ে হেসে তাকালো। হ্যাঁ আসো, এভাবে অনুমতি নিচ্ছ কেন? অরিন ঢুকতে ঢুকতে বলে উঠল, কি করছো? ভাবলাম একটু গল্প করি। নিহিলা হাত থেকে মোবাইল পাশে রাখলো। ভালো করেছো। আমি যেতাম, কিন্তু কি মনে করবা ভেবে যাইনি। এমনিতেই মোবাইলটা দেখছিলাম যে। অরিন বসেই গল্প জুড়িয়ে দিল। এর মধ্যে আসরে এসে আহানও উপস্থিত হলো। সকালে ঘুম ভাঙতে নিহিলা পাশে অরিনের দিকে তাকালো। সে হেসে অরিনের গায়ে ভালোভাবে লেপ জড়িয়ে দিয়ে উঠে পড়ল। মেয়েটা বড্ড মিশুক। তা না হলে রাতে গল্প করতে করতে কেউ নিজের রুম ছেড়ে আরেকজনের সাথে ঘুমায়? নিহিলা নিজের প্রতি খুশি হলো। সে যদি এমন কোনো সিদ্ধান্ত না নিত, তবে হয়তো এই জীবনে আর নিজের এমন কিছু মানুষের সাথে আর মিলতে পারত না। এই মানুষগুলো এত ভালো, অথচ তার পরিবারের সাথে মেলামেশা নেই। নিহিলা মোবাইল হাতড়িয়ে সময় দেখে নিল। সকাল 7টা বাজে। বোধহয় এই ঘরে এত তাড়াতাড়ি কেউ ওঠে না। কিন্তু সে তো শুয়ে থাকতে পারবে না। এই বাড়িতে এসেছে একদিন পূর্ণ হলো, কিন্তু এখনও বাড়িটা ঘুরে দেখা হয়নি ভালোভাবে। এরা উঠতে উঠতে একটু হাঁটাহাঁটি করা যাক। সে হাতড়িয়ে চুলের কাটা খুঁজল, কিন্তু পেল না। নিহিলা লম্বা চুলগুলোকে হাত খোপা করার চেষ্টা করলো। যখন থেকে চুল লম্বা হয়েছে তখন থেকে সে চেষ্টা করত মায়েদের মতো করে হাত খোপা করার, কিন্তু পারত না। রেহানা বেগমই সবসময় কি সুন্দর করে তেল দিয়ে বেনুনি করে দিতেন, কিন্তু নিহিলার ইচ্ছা করত বেনুনি নয়, সে যেন মায়েদের মতো করে খোপাটা করে। তাই রেহানা বেগম ভালো মতো শক্ত করে চোখের নিমিষে চুল খোপা করে দিতেন। অথচ নিহিলা এত দিনেও সেটা আয়ত্তে আনতে পারেনি। মায়েরা করার সময় মনে হয় কি সহজ, কিন্তু নিজের বেলায় বুঝতে পারা যায়। নিহিলা দীর্ঘক্ষণ চুলের সাথে যুদ্ধ করে অবশেষে সফল হলো, কিন্তু তাও অনেক ঢিলা। তার মনে হচ্ছে বেশি নড়লেই আবার খুলে যাবে চুলগুলো। কি করা যায়? সে আশেপাশে তাকালো। ছোট্ট জিনিস কাঁটা, সেটা কোথায় রেখেছে বুঝতে পারছে না। এদিকে চুল খোলা রাখার অভ্যেস নেই তার, এদিকে অরিনও ঘুমাচ্ছে। সামান্য কাটার জন্য মেয়েটার ঘুম ভাঙানোর প্রয়োজন নেই। তাই বাধ্য হয়ে ওইভাবে ঢিলা করেই খোপাটা করলো। সে উঠে দাঁড়িয়ে ওড়নাটা হাতে নিয়ে রুম ছেড়ে বের হলো। রুম থেকে বের হতেই আশেপাশে অনেক নিস্তব্ধ লাগলো। বোঝা যাচ্ছে সবাই ঘুম। নিহিলা আর ঘাটালো না। এই দোতলায় মাঝের রুমটা তাকে দেওয়া হয়েছে। তার রুমের ডান পাশেরগুলো অরিন, ফুপি, আহানের। বোধহয় তারা সবাই একদিকে, কিন্তু তার ডান পাশের রুমটা ভিন্ন মনে হচ্ছে। এই 4 রুম মিলিয়ে যা জায়গা, ঠিক একই জায়গা ডান পাশেও আছে, কিন্তু রুম হয়তো একটি। নিহিলার আগ্রহ হলো। সে একটু হাঁটাহাঁটি করে রুম পেরিয়ে সামনে আসতেই কোণার দিকে নজর গেল। ওই দিকে খোলা বারান্দার মতো লাগছে। অনেক আলোর রেখা মনে হচ্ছে। বোধহয় বাড়ির ডিজাইন করে খোলা রেখেছে অর্ধেক। সেই বারান্দার সাথে একটা রুম। নিহিলা এগিয়ে গেল। সামনে গিয়েই তার চোখজোড়া বিস্মিত হলো। এত রুচিবান মানুষও আছে বুঝি। মূলত রুমটার সাথেই ব্যালকনির মতো বারান্দাটা লাগোয়া। তবে রুম পেরিয়ে শেষ দিকে এসেও কিছুটা খোলা রেখেছে, যাতে করে রুমের বাইরে থেকেও মানুষ বারান্দাতে আসতে পারে। সম্পূর্ণ সবুজে ঘেরা জায়গাটা। বিভিন্ন টপে গাছ, ফুল এসব লাগানো হয়েছে। কিছু কিছু গাছ আবার আকারে অনেক বড়ও হয়েছে। অনেক গাছে নাম না জানা ফুল ধরেছে। দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। এত সবুজের মাঝে একটা ছোট্ট দোলনাও রাখা আছে। এত রুচিবান কে আছে এই ঘরে? এই রুমটা কার? অরিন তো কিছু বলেনি। পর মুহূর্তেই নিহিলা নিজেই নিজের বোকামো দেখে হাসল। কার আর হবে? ফুপি নিশ্চয়ই এসব করেছেন। একটা গাছে অনেকগুলো গোলাপ ধরে আছে। নিহিলার চোখ ছলছল করে উঠল।
বিদেশের মাটিতে এমন একটা ঘর সে আশা করেনি। সে বাড়িতেও থাকাকালীন কত গাছ লাগাত, তার গাছগুলোর কথা মনে পড়ে গেল। গাছের কথা মনে হতেই সাফাত ভাইয়ের কথা মনে পড়ে গেল। নিহিলা গোলাপ গাছটির দিকে এগিয়ে গেল, পাশেই দোলনাটিতে বসে গাছের ফুলগুলোর দিকে তাকালো। বাইরের দমকা হাওয়া আসার কারণে চুলের খোপা খুলে গেল। সে আর খোপা বাঁধার চেষ্টা করল না। আচ্ছা, সেই গোলাপ গাছটিতে আর কি গোলাপ ধরেছে? রিহি ঠিকমতো যত্ন করছে কিনা কে জানে। সেই গাছটি সাফাত ভাইয়ের স্মৃতি হিসেবে ছিল। নিহিলা পরক্ষণেই ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। আশ্চর্য, এখানে এসেও সে ওই মানুষটার কথা কেন ভাবছে? এখানে তো সে পড়তে এসেছে, এসব মনে করতে নয়। কে আপনি? কোনো অচেনা পুরুষালী কণ্ঠস্বর শুনে নিহিলা ওখানেই থমকে গেল। সে পেছন ফিরে তাকানোর সাহস পেল না। তবুও নিজেকে শান্ত করে পেছনে ফিরতেই এক লম্বাটে সুদর্শন যুবককে দেখতে পেল। পরনে ট্রাউজার আর গেঞ্জি। তা দেখে সে আরও গুটিয়ে গেল। এই মেয়ে, আমি বলছি কে আপনি? বোবা নাকি? একটু চেঁচিয়ে রাহান কথাটি বলে উঠল। রিনা আহমেদ সবে রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে গিয়েছিল। মাঝেই ওই দিক থেকে রাহানের কণ্ঠস্বর পেয়ে ছুটে গেল। গিয়েই বুঝতে পারল নিহিলার ওপরেই চেঁচিয়েছিল। রাহান বাবা, এটা তোরে বলেছিলাম না দেশে থেকে নিহিলা এসেছিল, তোর মেজো মামার মেয়ে নিহিলা। বলেই তিনি নিহিলার দিকে তাকালো। নিহিলা, এটা আমার বড় ছেলে রাহান। কারোর কোনো ঘরে অনুমতি না নিয়ে ঢোকা অভদ্রতা, তার উপর সেই জায়গায় গিয়ে বসা, সেটা বোধহয় শেখানোর বয়স পেরিয়েছে। এইবার নিহিলা মাথা তুলে তাকালো। সামান্য বারান্দায় এসেছে বলে এত কথা মানার মতো নয়, আর তার উপর অতিথি। কোনো অতিথির সাথে এভাবে কথা বলাও অভদ্রতা, সেটাও বোধহয় শেখানোর বয়স আপনার অনেক আগেই পেরিয়ে গিয়েছে। আরে বারান্দাটা। নিহিলা আরও কিছু বলতে নেবে রিনা আহমেদ নিহিলাকে ফিরে নিয়ে যেতে লাগলেন। অতিথি এমন অভদ্র হয় না। এমনিতে দেখতে ছোট, কিন্তু মুখে কথার বুলি ফুটেছে বড়দের মতো। বড়জনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখলে না? নিজেকে সংশোধন করো। আপনাকে বড় কে বলবে? শুধু গায়ে বড় হলে হয় না, মাথায় ঘিলু থাকা লাগে। থাম তোরা, কি করছিস? আমি একজন মুরব্বি দাঁড়িয়ে আছি, তোরা আমাকে চোখেই দেখছিস না? প্রথম পরিচয় হলি, কই একটু ভালোভাবে কথা বলবি তা না। আদরের ভাইজিকে সংশোধন করো, বেয়াদব মেয়ে। বলেই রাহান ভেতরে চলে গেল। নিহিলা রিনা আহমেদের দিকে তাকাতেই তিনি তার হাত ধরে অনুনয়ের সুরে বলে উঠল, রাগ করিস না মা, আমার এই ছেলেটা হয়েছে ভিন্ন, এমনই, যা বলবে উপরেই সব বলে দিবে, কিন্তু মনটা অনেক ভালো। ওকে আমি আচ্ছা মতো বকে দিব, রাগ রাখিস না মা। আরে না ফুপি, তুমি কেন ওর হয়ে বলছো? তুমি তো কিছু করনি। আচ্ছা আয়, কালকে মাঝরাতে রাহান এসেছিল বিধায় জেগেছিলাম, তাই আজ উঠতে একটু দেরি হলো। আয়, নাস্তা করে নিবি। তুমি যাও, আমি অরিনকে নিয়ে আসবো। ঠিক আছে। বলেই রিনা আহমেদ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। নিহিলার রাগ হলো। এই পরিবারের সব মানুষ একরকম, আর ওই মানুষটা একরকম। যেমন করে রুম ভাগ করেছে ঠিক নিজেও তেমন। অর্ধেক জায়গায় এরা সবাই এক পাশে, আর অর্ধেক জায়গায় উনি এক পাশে। ঠিক হয়েছেও তেমন। ওরা এক মেরুর আর ওই লোকটা আরেক মেরুর। নিহিলার ভাবনায় এলো, এমন অসভ্য মানুষও আছে নাকি, তার জানা নেই। আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠল নিহিলা। আজকে থেকে ক্লাস শুরু। সে গায়ে চাদর নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। অদূরে কিছু গাছ দেখা যাচ্ছে। এখনও কনকনে শীত বিদ্যমান। নিহিলা চোখ ঘুরিয়ে দেখতে লাগলো। তার চেরি ব্লসম দেখার ইচ্ছে আছে, কিন্তু কোনো গাছে এমন নিদর্শন নেই। দেখি আজ অরিনকে বলবে। এতদিন তেমন একটা বের হওয়া হয়নি। অরিন আর সে একসাথেই ভর্তি হয়েছে বিধায় নিহিলার অস্বস্তি একটু কম হচ্ছে, কারণ অন্তত একজন আছে তো সাথে। নিহিলা ফ্রেশ হয়ে অরিনকে টেনে তুলল। এখন অরিন তার রুমেই থাকে। প্রথম যেদিন থেকেছিল সেদিনের পর রাত অরিন বালিশ নিয়ে চলে এসেছিল। তোমার কোনো সমস্যা হবে আমি যদি তোমার রুমে ভাগ বসাই?
আরে না, কেন হবে? আসো। এমনিতেও বাড়িতে আমি আর মিহি একসাথেই থাকতাম, তাই এখানে খালি খালি লাগছে। তুমি কিছু ভাববে ভেবে বলিনি, নিজে থেকে এসছো, অনেক খুশি হয়েছি। অরিন খুশি হয়ে বালিশ রেখে নিহিলাকে জড়িয়ে ধরল। আমারও খালি খালি লাগে জানো তো। এখন তুমি এসেছো বিধায় ভালোই সময় কাটে বাসায়। আগে তো আমি বাসায় থাকতাম না। নিহিলা ঘুমন্ত অরিনের দিকে তাকিয়ে হাসল। মেয়েটা একদম মায়ের মতোই মিশুক স্বভাবের হয়েছে, নয়তো কেই বা মাত্র কয়েকদিনে প্রথম দেখা মানুষটাকে এত আপন করে নিতে পারে। নিচ থেকে রিনা আহমেদের ডাক ভেসে এলো। আর কতক্ষণ দেরি করবি তোরা? ক্লাসে দেরি হয়ে যাবে তো। নিহিলা আসছি জবাব দিয়ে ঘড়ির দিকে তাকালো। আর বেশি সময় নেই। অরিনকে বার দুয়েক ডাকলো, কিন্তু অরিন পাশ ফিরে আবারও শুয়ে পড়ল। নিহিলা আগে ফ্রেশ হয়ে এলো, তারপর অরিনের গায়ে থেকে লেপ টেনে নিতেই অরিন চোখ মুখ কুঁচকে উঠে গেল। এই নিকি, এমন করছিস কেন? ঘড়ি দেখুন ম্যাম, আজকে না ক্লাস। নিহিলার কথা শুনে অরিন ধরফরিয়ে উঠে বসল। নিহিলা একটু দূরে সরে নদীর পাশে এগিয়ে গেল। সে খেয়াল করলো তার জামাটার সাথে এই জায়গাটার বেশ মিল, মানে চেরি ব্লসম ফুলগুলো সাদা গোলাপি মিশ্রণের, আর তার জামাটাও সাদা গোলাপি মিশ্রণের। মনে কিছু একটু ভাবনা আসতেই নিহিলা অদূরে দাঁড়িয়ে থাকা রাহানের দিকে তাকালো। এটাও কি কাকতালীয়? অদূরে অরিন আর তার বাবা একসাথে উৎফুল্ল হয়ে দাঁড়িয়ে আছে। অরিন আর শফিক আহমেদ একসাথে দাঁড়ালো, আর রিনা আহমেদ ছবি তুলে দিচ্ছেন। পৃথিবীতে এর চেয়ে সুন্দর মুহূর্ত বোধহয় আর নেই, কিন্তু সে নিজে এমন অভাগা যে মা বাবার এমন কোনো স্মৃতি সে দেখবে তো দূরের কথা, একসাথে ছোঁয়াও পেল না। নিহিলা একটু দূরে সরে দাঁড়ালো। তার চোখে পানি টলমল করছে, মনে হচ্ছে যেন পলক ফেললেই টুপ করে ঝর্ণার মতো ঝরে পড়বে অশ্রুগুলো। তার চোখ ঝাপসা হয়ে এলো। মুছে ফেলো। পাশ থেকে রাহানের কণ্ঠস্বর পেতেই নিহিলা চমকে তাকালো। রাহান নদীর দিকে দৃষ্টি রেখেই একটা সাদা হালকা নীলের সংমিশ্রণের রুমাল বাড়িয়ে দিল। নিহিলা দ্রুত পাশ ফিরে হাত দিয়ে চোখ মুছতে নিতেই রাহান সেদিকেই রুমালটা ধরল। নিহিলা চোখ মুছে নিল। সে তার হাতের মুঠোয় রুমালটা রেখেই নদীর দিকে তাকালো। সেই গম্ভীর মানুষটাকে চিনে উঠতে পারছে না। রুমালটা? নিহিলার এত খারাপ সময় কোত্থেকে যেন হাসি পেয়ে যাচ্ছে। সে ভেবেছিল মানুষটা রুমালটা আর নেবে না, কিন্তু পানি মোছার সাথে সাথেই রুমালটার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। নিহিলা আবারও ভাবল, আসলেই এমন অদ্ভুত মানুষ এখনও পৃথিবীতে আছে। নিহিলার আজ খুব ভোরেই ঘুম ভেঙেছে। এই বাড়িতে কেউ এত তাড়াতাড়ি ওঠে না। নিহিলা পাশ ফিরে আবারও ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলো। এখন আর ঘুম আসবে না জানে, তাই সে ওড়নাটা নিয়ে খাট ছেড়ে উঠে দাঁড়ালো। অনেক দিন মন প্রাণ খুলে বাতাস নেওয়া হয় না ভেবে সে রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখনই মনে হলো রাহান ভাইয়ের রুমের দরজা খোলা, হালকা ভেজানো। নিহিলার ইচ্ছে করলো রাহান ভাইয়ের সাথে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়াতে, কিন্তু সেই প্রথম দিনের ঘটনার পরে আর যায়নি। যদিও এখন রাহান ভাই কোমল হয়েছেন, তবুও নিহিলার আত্মসম্মানে বাধা দিল। মানুষটা হাজার কোমল হলেও গম্ভীর রয়ে গেছে। নিহিলা দরজা খুলে নিচের বিশাল বাগানে চলে এলো। পায়ের জুতো একদিকে রেখে সে খালি পায়ে সবুজ ঘাসের ওপর হাঁটা ধরল। এই বিশাল বাগানে কেউ সচরাচর আসে না বলতে নিহিলা কাউকে দেখেনি। হয়তো ফুপি আসে, তবে নিহিলা ছিল না বলে দেখতে পায়নি। ঘাসের ওপর ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণাগুলো নিহিলার পায়ে লাগতেই অনুভূতিতে চোখ বন্ধ করে নিল। এই অনুভূতিটা অনেক সুখের। পায়ে ঘাসের শিশির কণাগুলোর ফলে শিরশিরে অনুভব হচ্ছে। কতগুলো দিন এমন করে খালি পায়ে হাঁটা হয়নি। নিহিলা হালকা নীল আকাশের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। তার ভীষণ সুখ অনুভূতি হচ্ছে। ভোরের হালকা হালকা বাতাসও আছে। বাগানে অনেক ফুল ফুটে আছে। বাতাসের সাথে সেগুলোর মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। নিহিলার ঠান্ডা অনুভূতি হলো। সে ওড়নাটাকে দুই হাতে ভালোভাবে গায়ের সাথে জড়িয়ে নিল। এখন নিজেকে কেন জানি মুক্ত পাখির মতো মনে হচ্ছে। নিহিলা চারিদিকে তাকিয়ে নিজের মতো করেই বাগান দেখবে ভেবে পা বাড়ালো। সামনে কাটা, সাবধানে পা বাড়াও। নিহিলা চোখ খুলে ফেলল। চমকে আশেপাশে তাকালো। রাহান ভাইয়ের কণ্ঠস্বর না? তবে কই, আশেপাশে তো দেখা যাচ্ছে না।
নিজে ভুল শুনেছে ভেবে সামনে তাকাতেই দেখলো সত্যি সত্যি একটা গোলাপের ডাল পড়ে আছে, যেটা অনেক পরিমাণ কাঁটাযুক্ত। সামনে পা বাড়ালে আসলেই অনেক ক্ষত হতো। নিহিলা ডালটি হাত দিয়ে তুলে নিল। কি মনে করে ওপরে তাকাতেই দেখলো রাহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নিহিলা মনে মনে খুশি হলো। মানুষটা আসলে নিজেকে যেমন উপস্থাপনা করে তেমনটা মোটেও নয়। নিহিলা হেসে ধন্যবাদ দিতে যাবে তখনই রাহান ব্যালকনি থেকে প্রস্থান করল। প্রতিবারের মতো নিহিলা আবারও বিড়বিড় করে বলে উঠল, মানুষটা এমন অদ্ভুত কেন? নিহিলা ঘাসের ওপর বসে পড়ল। দেখতে দেখতে মাঝে অনেকগুলো মাস কাটিয়ে দিয়েছে সে। অদ্ভুত হলেও এটাই সত্যি যে এখন আর একটুও কষ্ট হয় না নিহিলার। একদম নিজের মতো করেই থাকছে। একটা উৎফুল্ল কাজ করে যে সাফাত ভাইয়ের প্রতি, এখন আর সেই আগের অনুভূতিটা হয়তো নেই। মানুষটাকে মাঝে মাঝে মনে পড়লেও নিহিলা নিজেকে বেশ সংযত করে নিতে পারে। ইদানিং এখন আর মনে পড়ে না, অত খারাপও লাগে না। উল্টে এখন এই মানুষগুলোকেই তার আপন মনে হয়। আর মাত্র কয়েক মাস আছে, এরপরই তার দেশে ফিরে যেতে হবে। একদিকে খুশি লাগছে এই ভেবে যে মা, বড় বাবা, রিহি এদের সাথে অনেক দিন পরে মিলবে, কিন্তু আরেক দিকে এই পরিবারের জন্য খারাপ লাগছে। সে তো থাকতে পারবে না, মায়া জন্মে গেছে। ঘরের প্রতিটা মানুষ তাকে অনেক যত্ন করে, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই তার ছোটোখাটো বিষয়েও খেয়াল রাখে। এই তো যেমন এই গম্ভীর মানুষটাও তাকে সামান্য কাঁটার আঁচ থেকে বাঁচিয়ে দিল। অথচ এমন কিছু সে অন্যদের থেকে আশা করলেও এই মানুষটার কাছ থেকে কোনো দিন করেনি। পরক্ষণে কি যেন মনে হতেই নিহিলা ভাবনাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। এত ভাবার কি আছে? হয়তো মানুষটা ব্যালকনিতে দাঁড়িয়েছিল, কাঁটা দেখেছে বিধায় বলেছে। সেই একই জায়গায় নিহিলা নিজে থাকলেও বলতো, কিন্তু তবুও বাঁচিয়েছে তো। সে এই পরিবারের সবার মায়া কিভাবে ছোটাবে বুঝতে পারছে না। আরও কয়েকটা দিন কেটে গেল। সাফিক আহমেদ নাস্তা শেষ করেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাহানও নাস্তা শেষ করে উঠে দাঁড়ালো। ট্রাউজার পরিহিত অবস্থায় রুমে না গিয়ে সদর দরজার দিকে অগ্রসর হতে দেখে রিনা আহমেদ ডাক দিলেন, রাহান বাবা, কই যাচ্ছিস? বাগানে একটু হাঁটবো। বলেই রাহান বেরিয়ে গেল। বড় ভাইয়ের কথা শুনে অরিন আর আহান অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। তাদের ভাই হয়তো বদলে যাচ্ছে, কারণ আজ পর্যন্ত রাহান কোনো দিন বাগানে হাঁটাহাঁটি করেনি। রাহান অবসর সময়টা রুমেই কাটিয়ে দিত, কিন্তু ইদানিং বাগানে হাঁটাহাঁটি করে। আহান ভ্রু কুচকালো। কি ব্যাপার মা, রোহান ব্রো, এর ইদানিং কর্মকাণ্ড তোমাকে ভাবাচ্ছে না? ছেলের কথা শুনে রিনা আহমেদ তাকালেন। বোঝাই যাচ্ছে তিনিও রাহানের যাওয়ার দিকে তাকিয়ে এটাই ভাবছিলেন, কিন্তু আহানকে প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি টেবিল থেকে নাস্তার প্লেটগুলো নিয়ে রান্নাঘরে যেতে যেতে বললেন, সবসময় একই থাকা লাগবে নাকি? সামনে বিয়েও দেওয়া লাগবে, তখনও কি এমন থাকতে পারবে নাকি? মায়ের কথা শুনে আহান অরিন নিহিলার দিকে তাকিয়ে হাসল। নিহিলা নিজের মতো করেই নাস্তা খাচ্ছে। মনে হচ্ছে এই মুহূর্তে খাবার ছাড়া বাইরের আর কোনো জিনিসের প্রতি তার আগ্রহ নেই। অরিন আহান দুজনেই খুশি হলো। ভাই অন্তত একটু হলেও নিজের রুম ছেড়ে বের হতে শুরু করেছে। তার এই বদলে যাওয়া মানে গম্ভীর খোলস ছেড়ে আস্তে আস্তে বের হওয়া। কিছুক্ষণ পরেই রাহানকে ফিরে আসতে দেখে ওরা গল্প বন্ধ করলো। তাকে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ঢুকতে দেখে অরিন আহান এগিয়ে গেল। কি হয়েছে ভাইয়া, খালি পায়ে কেন? অরিন বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করতেই রাহান হাত উঁচিয়ে থামালো। সে নিজেকে শান্ত করে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। বলেই পাশ কাটিয়ে রুমে যেতে নিচ্ছিল, কিন্তু নিহিলা পথ আটকে দিল। সে বেশ বুঝতে পারছে যে মানুষটার কষ্ট হচ্ছে, কিন্তু নিজের গম্ভীর ভাবের জন্য বলতে পারছে না। নিহিলা রাহানের পায়ের কাছে বসে পড়তেই রাহান 2 কদম পিছিয়ে গেল। সে আরেকটু এগিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সে পায়ে হাত দিতেই রাহান পা পিছিয়ে নিল। একটু দাঁড়ান, বলেই নিহিলা গভীর চোখে পর্যবেক্ষণ করতে নিল। সে বেশ বুঝতে পারছে কোনো কাঁটা টাইপ কিছু পায়ের আঙ্গুলে ঢুকেছে। এভাবে চলে গেলে ক্ষত ভেতরে ভেতরে আরও বাড়বে। কাঁটাটা ফেলা লাগবে, নয়তো ক্ষতস্থানে বাড়াবাড়ি রকমের কষ্ট হবে। ছোটবেলা থেকে সে অনেক জায়গায় দৌড়ঝাঁপ করত, বিধায় এসব সম্পর্কে অবগত। ছাড়া একটু পরিষ্কার করে নিলেই হবে।
বলেই রাহান যেতে নিলে নিহিল আবারও আটকে দিল। পরিষ্কার করলে হবে না, এখানে কাটা আছে, ওইটা তুলতে হবে, না হয় ব্যথা বাড়বে। নিহিলার কথায় রাহান চুপ রইল। তুমি কাটাও তুলতে পারো? আহান অবাক হয়ে জিজ্ঞেস করতে নিহিলা জবাব দিল, ছোটবেলায় কত লাফাতাম, প্রথম দিকে এমন কাটা ফুটলে কেঁদে কেঁদে মাকে বলতাম। মা প্রথমে ধমক দিত, কিন্তু পরে নিজেই তুলে নিত। এরপরে কাটা ফুটলে মাকে আর এসে বলতাম না, নিজেই তুলে নিতাম, কারণ ভাবতাম যতদিন এরকম দৌড়ঝাঁপ করব ততদিন এরকম আহত হব, তাই নিজে তুলে নেওয়া ভালো। এভাবে অভ্যেস হয়ে গিয়েছিল। তুই কিভাবে বুঝেছিস যেখানে কাটা আছে? অরিনের কথা শুনে নিহিলা তাকালো। ওনার হাঁটার ধরন দেখে বুঝেছি যে প্রতি কদমে কদমে উনি এক জায়গায় সুচালতায় ব্যথা অনুভব করছেন। নিহিলার কথা শুনে আহান আর অরিন দুজনে দুজনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। অরিন বলে উঠল, বাবা, তুই ভাইকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করেছিস? অরিনের কথা শুনেই আহান ভাবুক কণ্ঠে বলে উঠল, আসলেই, কই আমি হাঁটলে তো অত পর্যবেক্ষণ করো না। আহান, অরিন? রাহানের কণ্ঠস্বর পেতেই তারা চুপ হয়ে গেল। তারা তো ভুলেই বসেছিল যে এখানে তাদের ভাই দাঁড়িয়ে আছে। নিহিলা খুব সন্তর্পণে কাঁটাটা বেরিয়ে আনলো। কাঁটা বেরিয়ে আনতেই রক্ত চলে আসলো। নিহিলা অরিনকে টিস্যু আনতে পাঠালেই রাহান পকেট থেকে সেই সাদা নীল মিশ্রণের রুমালটা বের করে সেই জায়গা থেকে রক্ত মুছে নিল। নিহিলা রুমালটির দিকে তাকালো। নিহিলার তাকানো রাহান বুঝতে পেরে রুমালটা আবারও পকেটে রেখে রুমের দিকে পা বাড়ালো। নিহিলা উঠে দাঁড়ালো। দেখেছো, তোমার ভাই একটু কৃতজ্ঞতাও প্রকাশ করলো না। কি জানি, হয়তো পরের চেয়ে বেশি করে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। বলেই আহান অরিন একজন আরেকজনের সাথে মিলিয়ে হাসতে লাগলো। নিহিলা ভ্রু কুঁচকে তাকাতেই চুপ হয়ে গেল। বলছি না, ভাই মানুষের সাথে মানাবে তেমন কাপড়ই আনবে। বলেই অরিন নিজের দিকে তাকালো। দেখ তো আমাকে কেমন লাগছে। নিহিলা জামাটা রেখে অরিনের দিকে এগিয়ে আসলো। অরিনেরটা সাদা আর হালকা লালের মধ্যে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তোকে। তোকেও লাগবে। বলেই অরিন নিজের জামাটা আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। এগুলো কেন এনেছেন? কি জানি, এনেছে, খুশি হয়েছি অনেক। বলেই অরিন মাকে দেখাতে চলে গেল। নিহিলা ভাবনায় পড়ে গেল। হুটহাট মানুষটা এমন কর্মকাণ্ড করে, আবার পরক্ষণেই নিজের বোকামতে গালি দিল। হয়তো জামা সুন্দর লেগেছে বিধায় বোনের জন্য নেওয়ার সময় নিহিলার জন্যও এনেছে। এতে এত ভাবার কি আছে? নিহিলা শোন, বিকেলে জামাটা পরে তৈরি হয়ে নিবি। অরিন দ্রুত পদে রুমে এসে নিহিলার উদ্দেশ্যে কথাগুলো বলে উঠল। কেন? রাহান ভাইয়া কোথাও নিয়ে যাবে। রায়হান ভাই? নিহিলা ভাবনায় চলে গেল। এই একটা মানুষকে সে ঠিক চিনে উঠতে পারে না। এমন গম্ভীর মানুষের সাথেও ঘোরা যায় নাকি? আমি যাব না। কেন? তোর যে গম্ভীর ভাই একটু বেশি কথা বললেও ধমক দেয়। এমন মানুষের সাথে যাওয়া মানে জেনে শুনে কুমিরের লেজে পা দেয়া। আনন্দটাই মাটি। তুই কি আমার ভাইকে অপমান করছিস? অরিন ভ্রু কুচকে তাকাতেই নিহিলা এগিয়ে আসলো। তুই নিজেই তো জানিস আনন্দ মাটি হবে, সেটার কথা বললাম। তা ঠিক, কিন্তু এইবার বাবা মা সহ যাচ্ছে, সুন্দরভাবে কাটাতে পারবো। বলেই সে নিহিলার দিকে তাকালো। আমার ভাই কিন্তু অতটাও খারাপ না তুই যেমনটা মনে করছিস। মাঝে মাঝে আমরা অতিরিক্ত খুশি হয়ে লাফালেও ডাক দেয় না। কই যাবি তো? জানি না এখনো। বিকেলে সবাই তৈরি হয়ে নিল। নিহিলা রাহানের দেওয়া কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই রংটা তার একসময় পছন্দ ছিল, কিন্তু এখন আর পরতে ইচ্ছে করে না। কিন্তু কেউ একজন খুশি হয়ে উপহার হিসেবে এনেছেন, না পরলে কেমন দেখায় তা ভাবতে গিয়েই পরক্ষণেই জবাব মিলল। নিহিলার এসবে কারোর ধ্যান থাকবে না। রাহান ভাই নিজের বোনের জন্য কিনতে গিয়ে আরেকটা মেয়ে আছে ভেবেই নিয়েছে। বলতে গেলে দায়ে পড়ে নিয়েছে। এতে সে মেয়ে জামাটা পরলো কি ফেলে দিল, এতে মানুষটার কোনো কিচ্ছু আসে যায় না। অন্তত রাহান ভাইয়ের কাছে এসব কোনো কিছু না। নিহিলা দীর্ঘক্ষণ মনের সাথে যুদ্ধ করে অবশেষে কাপড়টা রেখে দিল। এটা সে পরবে না। সে আলমারি থেকে আরেকটা কুর্তি বের করে সামনে দিয়ে বেনুনি এনে আগের নিয়মেই তৈরি হলো।
অরিন রুমের বাইরে থেকে নিহিলাকে ডাক দিয়ে নিচে নেমে গেল। নিহিলা দ্রুত পদে রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল সামনে বরাবর রাহান ভাইও এসে দাঁড়িয়েছে। বোধহয় উনিও মাত্রই রুম থেকে বেরিয়েছে। নিহিলা রাহান আগে নেমে যাওয়ার জন্য সরে দাঁড়ালো, কিন্তু তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। আর ধরো। রাহান ভাইয়ের কণ্ঠস্বর পেয়ে নিহিলা তাকালো। তিনি 2 হাত পকেটে রেখে সামনের দিকে তাকিয়েই কথাটা বলেছেন। এমনিতেই সবসময় গাঢ় নীল কালো এইসব জামা পরো, খুবই অশুভের মতো। মাঝে মাঝে বদলিয়ে পরো, ভালো লাগবে। বলেই তিনি নিচে নেমে গেলেন। আর নিহিলা ওইভাবেই ঠায় দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না, এমন কথা তাও রাহান ভাই বলছে। এমন অদ্ভুত চরিত্রের মানুষ অন্য কারোর জামার রঙের দিকেও খেয়াল দেয় নাকি? সে কি বুঝে নেমে যেতে পা বাড়াতে নিতেই থেমে গেল। অরিন নিচ থেকে ডাক দিচ্ছে। অরিন কিছুক্ষণ অপেক্ষা করে বলে নিহিলা আবার রুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণের মধ্যেই রাহানের আনা সেই হালকা গোলাপি সাদা মিশ্রণের কাপড়টি পরে নেমে আসলো নিহিলা। চেরি ব্লসম। জাপানিরা অপেক্ষায় থাকেন এই বসন্তের জন্য, কারণ হাজারো চেরি ফুলের কুড়ির প্রস্ফুটনে আগমন ঘটে এই সময়ে। জাপানের বসন্তের প্রধান আকর্ষণ হলো চেরি ফুল। সাধারণত গোলাপি, সাদা ও লাল রঙের ফুলের প্রাধান্য বেশি দৃষ্টিগোচর হয় চেরিতে। এক বিচিত্র ধরনের পাপড়ি দেখা যায় ফুলগুলোতে। সেই সঙ্গে গাছে গাছে আনন্দে মেতে ওঠে পাক পাকালি ও হরেক প্রজাতির রঙিন প্রজাপতিরা। এই সময়ে জাপানের প্রতিটি প্রান্তে হয়ে ওঠে চেরি ফুলের স্বর্গরাজ্য। হাজার বছর ধরে এই ফুলকে নিয়ে জাপানিরা রচনা করে চলেছে চিত্রকর্ম, সাহিত্যকর্ম, গান সহ অনেক কিছুই। চেরি যেমন বসন্তের আগমনী গান শোনায়, তেমনি চেরি ফুলের মাধুর্য জাপানিদের চিন্তা, চেতনা ও সৌন্দর্য বোধের যোগান দেয়। নিহিলা গাড়ি থেকে নেমেই উৎফুল্ল হয়ে গেল। কি সুন্দর! এতদিন শুধু ভিডিও ছবি হিসেবে দেখে মনের তৃষ্ণা মেটাতো, আজ পুরোপুরি সামনে। চারিদিকে মানুষে কিচকিচ করছে। এটি মূলত ব্লসম ফেস্টিভ্যাল হানামি নামে পরিচিত, যেটির অর্থ ফুল দেখা। এটি জাপানের একটি ঐতিহ্যের মতো হয়ে গিয়েছে। প্রায় সব মানুষই তাদের পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ফুল ফোটানো উপভোগ করতে আসেন অথবা প্রিয়জনদের সাথে সময় কাটাতে আসেন। নিহিলা তাকিয়ে দেখলো পাশেই একটি সরু নদী বয়ে যাচ্ছে। নদীর পাশেই চেরি ফুলের গাছের বিশিষ্ট লাইন, আর সেই গাছে সাদা গোলাপি চেরির সমাহার। নিহিলা আশেপাশে তাকিয়ে দেখলো চারপাশে অনেক মানুষের দল। এক এক দলে এক এক আড্ডা। কোনো দল কথা বলতে বলতে উচ্চস্বরে হেসে সময়টা ভালোভাবে উপভোগ করছে, আবার কোনো দল চুপচাপ বসে থেকে সময় উপভোগ করছে। নিহিলা অদূরে তাকিয়ে দেখলো এক বৃদ্ধ আর বৃদ্ধা নদীর কিনারায় বসে সময়টা উপভোগ করছে। তার ভালো লাগলো ভীষণ। তাদেরকে ক্যামেরা বন্দি করে নিয়ে সে আবারও পরিবেশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। নিহিলা একটু অদূরে গিয়ে দাঁড়ালো। প্রায় অনেক মানুষ এখানে। সবাই এই স্থানটাকে বেছে নেওয়ার কারণ সে খুঁজে পেল। এই তো এই স্থানটা হয়তো বেশি মন কাড়া, কারণ পাশেই একটি নীরব নদী বয়ে গিয়েছে। এক পাশে নদী আর নদীর পাশে সাদা গোলাপি মিশ্রণের চেরি ব্লসম গাছের বিশিষ্ট লম্বা লাইন, যেগুলোতে ফুলের সমাহারে ভরে গিয়েছে। নিহিলা আশেপাশে তাকিয়ে বুঝতে পারল সবাই এই সময়টাকেই হয়তো বেশি উপভোগ করে। তাই হয়তো রাহান ভাইও এই জায়গাটাতে নিয়ে এসেছে। রাহানের কথা মনে পড়তেই সে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। প্রতিটি জায়গায় গোল টেবিল ঘিরে ঘিরে মানুষ বসে আছে। নিহিলা সামনে তাকাতে নিতেই দেখলো তার একটু দূরেই রাহান পকেটে হাত গুটিয়ে নদীর দিকে তাকিয়ে আছে। নিহিলা আর ঘাটালো না, সে এগিয়ে গিয়ে অরিন আর আহানের সাথে বসলো। অরিন আর আহান তাদের বাবা মায়ের ছবি তুলে দিচ্ছে। আহান এক এক অঙ্গভঙ্গি শিখিয়ে দিচ্ছে, আর রিনা আহমেদ লজ্জায় গুটিয়ে যাচ্ছেন। আরে মা, এই ভঙ্গিমাটা করো বলেই আহান নিহিলার কাঁধের ওপর হাত দিয়ে দেখিয়ে দিল। তোদের এমন ভঙ্গিমা আমি পারবো না। আরে মা, একটু আধুনিক হও। দেখছো না বাবা কত আধুনিক হয়ে যাচ্ছে। বলেই আহান বাবাকে চোখ মারল। ছেলের কথায় শফিক আহমেদ ভাব নেওয়ার ভঙ্গিমা করে দাঁড়ালো। তা দেখে দূরে থাকা নিহিলা হেসে দিল। তোরা ছেলেমেয়েরা এত বেহায়া কবে থেকে হলি?
বলেই রিনা আহমেদ স্বামীর দিকে চোখ পাকিয়ে তাকালেন। তুমিও এদেরকে আস্কারা দিচ্ছ? স্ত্রীর কথায় শফিক আহমেদ আরেকটু ভাব নেওয়ার ভঙ্গিমা করে দাঁড়ালেন। ওরা তো সত্যিটাই বলেছে। বলেই তিনি বুকের ওপর দুহাত রাখলেন। দেখেছো তোমার স্বামী দিন দিন কত সুন্দর হচ্ছে। তোমার তো গর্ব করা উচিত, তা না করে তুমি ছেলে মেয়েদের ধমকাচ্ছ। এটা কিন্তু ঠিক না রিনা। স্বামীর কথায় রিনা আহমেদ তোয়াক্কা না করে আহানের দিকে রাগী চোখে তাকালো। একটু হেসেছি তাই বলে মাথায় উঠে যাবি? এত নির্লজ্জ কবে হলি? মা, ভাইয়ের এসবে অভ্যাস আছে, আর তুমি এত ছোট বিষয় নিয়ে এত গুটিয়ে যাচ্ছ। বলতেই অরিনের দিকে ভ্রু কুঁচকে তাকালেন রিনা আহমেদ। অভ্যাস আছে মানে? অরিনের দিকে আহান রক্তচক্ষু নিয়ে তাকাতেই অরিন দমে গেল। আচ্ছা আচ্ছা, অনেক বকেছ, চলো আমরা একটু পরিবারের ছবি নেই। বলেই আহান বাবা মার পাশে গিয়ে দাঁড়ালো। রাহানকে ডাক। অরিন গিয়ে ভাইকে বলে আবার ফিরে আসলো। রিনা আহমেদ অরিনকে চুপ করিয়ে ডাক দিতেই রাহান আসলো। তোমরা তুলো, আমি ছবি তুলে দিই। না, তুই সহ আয়। বলতেই আহান এগিয়ে এলো। রাহান গিয়ে দাঁড়াতেই নিহিলাকে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখলো। নীলা, তুমিও আসো। রাহানের বলা কথা শুনে সবার নিহিলার কথা খেয়াল হলো। আরে হ্যাঁ নিহিলা, আসো। বলেই রিনা আহমেদ ডাক দিতেই অরিন টেনে নিয়ে আসলো। আমার তুলতে ইচ্ছে করছে না, তোমরা তুলো। এমন বললে তো চলবে না। বলেই আহান নিহিলাকে টেনে দাঁড় করিয়ে দিল। ছবি তোলা শেষে আহানের ফোন আসায় সে ফোন নিয়ে একটু দূরে সরে গেল। নিহিলা সবার মুখের দিকে তাকালো। এমন হাসি খুশি পরিবার, কারোর নজর না লাগুক কোনো। নিহিলা ল্যাম্পটির দিকে তাকালো। আসলেই কি সে তাকিয়েছিল বলেই এনে দিয়েছে? আজব মানুষ তো, এমন অদ্ভুত মানুষ সে আগে দেখেনি। তিনি ওপরে যতটা দেখায় ততটা না। তবে এটা ভেবে ভালো লাগলো যে উপরে যেমনটা দেখায় তেমনটা পুরোপুরি না, মানুষটা অতটাও খারাপ না। সাফাত বাড়ি ঢুকে সবার সাথে কুশলাদি বিনিময় করে আশেপাশে তাকালো। নিহিলা কি এখনো তার উপর রেগে আছে? হয়তো, তাই তো এতক্ষণ রুম থেকে বের হয়নি। সাফাত রুমে যাওয়ার আগেই নিহিলার রুমের দিকে তাকালো। দরজা বন্ধ। আচ্ছা, মেয়েটা দরজা বন্ধ করে বসে আছে কেন? নাকি সে এসেছে জেনেই আর বের হচ্ছে না? বেশি কষ্ট দিয়ে ফেলেছে? সাফাত রুমের দরজায় দাঁড়াতেও দেখলো মিলি মোবাইল নিয়েই বসে আছে। সে এসেছে দীর্ঘক্ষণ হচ্ছে, কিন্তু মিলি রুম থেকে বেরও হয়নি। সে রুমে ঢুকে হাতে থাকা ব্যাগটা জোরে সোরে রাখলো যাতে মিলির ধ্যানমগ্ন হয়। মিলি খেয়াল করেছে। সে মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে একবার সাফাতের দিকে তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তা দেখে সাফাত মলিন হাসল। স্বামী বাসায় আসলে নিজের কাজ থামানো উচিত। স্বামীরও উচিত বইয়ের সব দায়িত্ব পালন করা। কি করেছো তুমি? একটা অধিকার চেয়েছি, সেটাও তো পূরণ করতে পারছো না। কেমন স্বামী তুমি? উল্টোপাল্টা অধিকার পূরণ করতে বাধ্য নই আমি। মিলির মাথা গরম হয়ে গেল, কিন্তু সে নিজেকে ঠান্ডা করলো। সব জায়গায় গরম ভাব দেখানো উচিত নয়, এতে হিতে বিপরীত হবে। মিলি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। সে মোবাইল হাতে নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ল। সাফাত মিলির দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল। এরপর কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। সে এই মিলির সাথে সংসার করবে? বড় সড়ো ভুল করে ফেলেছে। ভুল যখন করেছে শুধরাতেও হবে। যেহেতু অধ্যায়টার সূচনা সেই লিখেছে, সেহেতু অধ্যায়ের উপসংহারও তারই লেখা উচিত। রিহি এসে মিলিকে মোবাইলে ব্যস্ত দেখে কিছু একটা ভাবলো। এমন সময়ে সাফাত ওয়াশরুম থেকে মাথা মুছতে মুছতে বের হলো। রিহি মিলির দিকে তাকালো। মিলির স্বামী এতদিন পরে বাইরে থেকে এসেছে, কই একটু যত্ন করবে, তা না সে মোবাইল নিয়ে বসে আছে। রিহি ভাবলো, তার মানে কি তার ভাই ফল পেয়ে যাচ্ছে? আরে রিহিছে, আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে না, তোরে খেতে জাগতে এলাম, সাথে মিলি ভাবিকেও। রিহি মিলির দিকে তাকালো। মিলি শুনেও না শোনার ভান করে মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি দিয়ে আছে। মিলি ভাবি, আমি খাবো না।
বলেই সে মোবাইল নিয়ে ব্যালকনিতে চলে গেল। সাফাত আর ঘাটালো না, সে রিহিকে নিয়ে বেরিয়ে গেল। রিহি ভাইয়ের দিকে তাকালো। তার ভাইও ভাবিকে আরেকবার ডেকে দেখলো না। তার মানে কি এদের মধ্যে শুরুতেই ঝামেলা? রিহি মনে মনে নিজেকে গালি দিল, এমন কিছু না হোক, সবাই সুখে থাকুক। সাফাত খেতে বসেও নিহিলাকে দেখলো না। খাওয়া শেষে সে ওপরে উঠে নিহিলার ঘরের সামনে পায়চারি করতে লাগলো। বেলি ফুলটা এখনও তার পকেটে রয়ে গেছে। গাড়িতে অনেকক্ষণ নিজের সাথে যুদ্ধ করে ভেবেছে নিজের মনকে শুধরানোর চেষ্টা করবে। মিলিকেই বেল ফুলের মালাটা দিয়ে খুশি রাখার চেষ্টা করবে, কিন্তু মিলির কর্মকাণ্ডে তার মন আগেরটাতেই স্থির হয়ে গিয়েছে। সাদা গোলাপের গাছটা সে নিহিলার রুমের দরজার সামনে রেখেছে, কিন্তু মনে তো হচ্ছে না এখানে কেউ এসেছে। রিহি সিঁড়ি বেয়ে নিজের রুমে যেতে নিতেই নিহিলার রুমের সামনে ভাইকে দেখে এগিয়ে আসলো। দরজার সামনে গাছ দেখে সে কিছু একটা আন্দাজ করলো। ভাইয়া তুই? সাফাত বোনের দিকে ফিরে তাকালো। গাছটা তুই এনেছিস? হ্যাঁ, নিহি পছন্দ করতো তাই আনলাম। রিহি কিছু একটা আন্দাজ করতে পেরে শক্ত হয়ে গেল। কেন এনেছিস? সাফাত মাথা নিচু করে ফেললো। তুই এখন বিবাহিত, সেটা মাথায় রাখ ভাইয়া। মিলি ভাবির সাথেই থাকবি। আমি বড় শহরে ভুল করে ফেলেছি রে বোন, মানুষ চিনতে পারিনি, আমার চোখে পর্দা পড়ে গিয়েছিল রে। ভাইয়ের এমন কথায় রিহি কেঁপে উঠল। তার মায়া লাগলো ভাইটার জন্য। যেমনই হোক নিজের ভাই তো। এই মানুষটার কণ্ঠস্বর এত অসহায় শোনাচ্ছে কেন? মানুষটার এমন অসহায় কণ্ঠস্বর সে মেনে নিতে পারছে না, কিন্তু এখন আর কোনো পথ খোলা নেই। ভেতরে ভেতরে খারাপ লাগলেও সে নিজেকে যথাসম্ভব শক্ত করলো। কিছু করার নেই ভাইয়া, ভুল করেছিস, এখন সেটা নিয়ে ভালোভাবেই থাকবি। ভুল আমি করেছি, তাই এটা শেষ আমিই করে দেব। কি শেষ করবি? বলেই রিহি ভ্রু কুচকে তাকাতেই সাফাত মাথা নিচু করে ফেলল। নীলা নেই, চলে গেছে। সাফাত রিহির কথা বুঝতে পারল না। নেই মানে? নেই মানে নেই, সে জাপানে ফুপির কাছে চলে গেছে। সাফাত হাসল। তুই তুই মজা করছিস তাই না? তোর সাথে আমার মজা করার সম্পর্ক আগে থাকলেও এখন নেই ভাই। রিহির শান্ত স্বরে বলা কথাটাই সাফাতকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সাফাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে সেভাবে রেখেই রিহি চলে গেল। সাফাদের চোখে ভাসছে নিহিলার উচ্চস্বরে হাসি। মেয়েটাকে সে এত গভীর থেকে ভেঙে কুড়িয়ে দিয়েছে যে মেয়েটা এত দূরে চলে গেল। পরিবার ছেড়ে যেতে কিভাবে পারল? সাফাত পরক্ষণে নিজের ওপরেই হাসল। যাবেই বা না কেন? কিসের জন্য থাকবে? এখানে থেকে নিজের অতীতের তিক্ত স্মৃতি মনে করে সে তো এগিয়ে যেতে পারবে না। একটা পাষাণ মানুষ এসে তার জীবনে একটা বিশ্রী অতীত দিয়ে দিয়েছে, আর সে সেই পাষাণ মানুষটাকে ক্ষমা করে এখানেই থেকে যাবে। সাফাত মলিন হাসল। সে ফুল গাছটার দিকে তাকালো। এক পা এগিয়ে ফুল গাছটা হাতে নিয়ে নিহিলার রুমের দিকে পা বাড়ালো। দরজা খুলতেই চারপাশে তাকালো। সাফাত রুমের আলো জ্বালানো না, ওইভাবেই এগিয়ে গেল। রুমের চারিদিকে যেন নিহিলার হাসির ঝংকার শোনা যাচ্ছে, যেন হেসে হেসে বলছে, শেষ পর্যন্ত ফিরে আসলেন তো সাফাত ভাই? বলতে বলতেই কেঁদে দিল। কেঁদে কেঁদেই বলা শুরু করলো, আমাকে এমন একটা অতীত কেন দিলেন? আমি ভালো থাকতে পারছি না। সাফাত ব্যালকনির দিকে এগিয়ে গেল। আশ্চর্য, তার এমন কেন লাগছে? সে সোজা ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে গিয়েই দেখলো তার সব গাছগুলো সারি সারি লাগানো আছে। নিশ্চয়ই নিহিলা রিহিকে দায়িত্ব দিয়ে গেছে গাছগুলোর। এখন সব গাছেই কম বেশি একটা ফুল আছেই। যে গাছটাতে ফুল ধরেনি বলে মন খারাপ করেছিল নিহিলা, সেই গাছটিতে একসাথে 3টে ফুল আছে। সাফাত একটু এগিয়ে গাছটির ফুলগুলোতে ছোঁয়া লাগিয়ে দিল। আজ নিহিলা থাকলে নিশ্চয়ই খুশি হতো ভীষণ। কি জানি। সাফাত তার হাতে থাকা গাছটা সহ বাকি গাছগুলোর সাথে রাখলো। আকাশে আজ চাঁদ উঠেছে বিশাল বড়। তালার মতো চাঁদটার সব আলো যেন নিহিলার ব্যালকনিটাতে এসে পড়েছে। নিহিলা থাকলে নিশ্চিত এই দোলনাটাতে বসে রাতটা উপভোগ করত। পাশে নিজের রুমের ব্যালকনিতে চোখ যেতেই দেখতে পেল মিলি ফোনে কথা বল। ওই পাশে ফেরা ছিল, আর এই ব্যালকনিতে কোনো আলো জ্বালায়নি বলে মিলি খেয়াল করতে পারেনি। সাফাত তাকিয়ে রইল। মিলি কার সাথে কথা বলছে?
তার তো পরিবারের সাথে যোগাযোগ নেই। সে এই মিলি আর বিয়ের আগের মিলির সাথে মেলাতে পারছে না। সাফাত এক দীর্ঘ মলিন শ্বাস ফেলল। আলো আধারে সাফাতকে দেখা যাচ্ছে না। সাফাত মিলির ব্যাপারটা আর ঘাটার চেষ্টা করলো না। ইচ্ছে করলো না গিয়ে মিলির ফোনটা দেখার। সে এগিয়ে নিহিলার দোলনাটাতে বসলো। আজ আর রুমে যেতে ইচ্ছে করছে না। রাতটা এভাবেই কাটিয়ে দেবে। বিদায় নিয়েছে কনকনে শীত। এক পশলা বৃষ্টিস্নাত প্রকৃতিকে সাজিয়ে তুলেছে তার আপন রূপে। প্রাণ ফিরে পেয়েছে মৃতপ্রায় পাতাহীন গাছের ঢালগুলো। কোমল বাতাস এবং সুন্দর ফুলের সাথে উষ্ণ আবহাওয়া প্রকৃতির শান্ত স্নিগ্ধ অপ্রতিম মুগ্ধতার গন্ধে বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বসন্ত। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। সময় কারোর জন্য থেমে থাকে না, যেভাবেই হোক চলবেই। নিহিলা বেশ মানিয়ে নিয়েছে। সপ্তাহ ধরে রোদের বেশ আমেজ। এরকম নিয়মিত রোদ, ঝকঝকে নীল আকাশ নিহিলা আসা পর্যন্ত আর দেখেনি। তার সঙ্গে এমন এক আওলা বাতাস বইছে, কিন্তু সে হাওয়ায় একরকম মিষ্টি স্বাদ। দেহে শীত অনুভূত হলেও এক ভালো লাগার আবেশ ছুঁয়ে দেয়। নিহিলা ব্যালকনি থেকে এসবই পর্যবেক্ষণ করছিল। বেশ কিছুক্ষণ থেকে শীত অনুভূত হতেই ব্যালকনি ত্যাগ করলো। নিহিলা নিজের রুমে বসে মোবাইল স্ক্রল করছিল। এমন সময় হুট করে অরিন হাতে দুটো জামা নিয়ে ঢুকলো। তা দেখে নিহিলা ভ্রু কুচকালো। তুই তো বের হোসনি, তবে হাতে শপিং ব্যাগ কেন? রাহান ভাই এনেছে। রাহান ভাই এভাবে হুটহাট করে আনে, অথচ মুখ ফুটে কিচ্ছু বলে না। আচ্ছা। বলেই নিহিলা আবারও মোবাইলের স্ক্রিনে চোখ দিল। এই গম্ভীর ছেলেটাকে নিয়ে সে আপাতত আর ভাববে না। এতদিন ভাবতে ভাবতে তার দিন শেষ। মানে এত গম্ভীর মানুষ কিভাবে হয় সেটাই সে ভেবে পায় না। এখন থেকে এটা তোর। বলেই অরিন একটা প্যাকেট নিহিলার দিকে বাড়িয়ে দিল। নিহিলা মোবাইল থেকে চোখ সরিয়ে একবার প্যাকেটটার দিকে তাকিয়ে অরিনের দিকে ভ্রু কুচকে তাকালো। আমার জন্য? হ্যাঁ, পছন্দ হয়েছে কিনা দেখ। বলেই অরিন নিজের জামাটা নিয়ে চলে যেতে নিতেই আবার ফিরে তাকালো। অবশ্য ভাইয়ার পছন্দ বলে কথা, পছন্দ হবেই। বলেই অরিন জামা নিয়ে চলে গেল। নিহিলা প্যাকেটটা খুলে জামাটা বের করলো। সাদা আর হালকা গোলাপি রঙের একটা গাউনের মতো। নিহিলা পুরোপুরি বের করলো জামাটা। সে সেটা নিয়ে দাঁড়িয়ে নিজের দিকে ধরলো। আসলেই পছন্দ সুন্দর। সে গাঢ় নীল আর কালো ছাড়া অন্য রঙের কাপড় পরতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু এই রঙটা যদিও হালকা, কিন্তু না পরতে পরতে তার আর ইচ্ছে হয় না। গাড়ি বল। নিহিলার কথা শুনে অরিন দাঁড়িয়ে পড়ল। প্রথমে না নিবি না বলেছিলি? অরিন ভ্রু কুচকে তাকাতেই নিহিলা হাসলো। আমার কোনো সমস্যা হচ্ছে না, তোর জন্য বললাম। অরিন সাথে সাথে ফোন করে রিনা আহমেদকে গাড়ির কথা বলল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে গাড়ি আসতেই অরিন আর নিহিলা থমকে গেল। তাদের সব আনন্দ যেন মুহূর্তের মধ্যে উবে গেল। মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো। রাহানের বলা কথা কানে যেতেই অরিন নিহিলাকে টেনে গাড়িতে বসালো। এখন ভীষণ আফসোস হচ্ছে, কেন যে গাড়ির কথা বাড়িতে বলতে গেল। প্রথমেই যদি নিয়ে আসতো তাহলে তাদের আনন্দ মাটি হতো না। তখন রাহান ভাই রুমেই ছিল, খেয়ালই করতো না। অরিন গাড়িতে উঠে নিহিলার দিকে তাকালো। সেও তাকাতেই অরিন এক গাদা গালি দিল, যার অর্থ তোর জন্যই হয়েছে সব। প্রথমেই যদি নিয়ে আসতাম তবে এই পরিস্থিতি হতোই না। নিহিলা অরিনের দৃষ্টির পরোয়া না করে জানলার বাইরে দৃষ্টি দিল। ভাইয়া, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? বিকেলে একা দুইটা মেয়ে বের হওয়ার সাহস কিভাবে করছিস? ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে রাহান কথাগুলো বলতেই অরিন চুপ হয়ে গেল। আর হবে না এমন। ভাইয়া, শুনলাম কিছুটা দূরে একটা মেলা হচ্ছে। অরিনের কথা শুনেও রাহান চুপ রইল। কই নিয়ে যাচ্ছ ভাইয়া? অরিনের আবার কথা বলা শুনে রাহান তাকালো। মেলায়। কথাটি শুনে নিহিলা উপরে ভার দেখালো, ভেতরে ভেতরে ভারী খুশি হলো। বাংলাদেশে মানুষের আনাগোনার মধ্যে থাকতে থাকতে এখন এরকম নীরব জায়গা ভালো লাগে না। নিহিলা জানে না এখানের মেলা কেমন হয়, তাই সে ভারী উৎসুক। গাড়ি থেকে নেমেই অরিন আর নিহিলা আশেপাশে তাকালো।
অনেক মানুষের ভিড়। এত মানুষের ভিড়ে কোন সময় তারা এক একজনকে হারিয়ে ফেলে। তারা আর এগিয়ে যাবার সাহস পেল না। রাহান গাড়ি একদিকে সাইড করে রেখে এগিয়ে এসে দাঁড়াতেই আশপাশে তাকিয়ে অনেক মানুষ দেখে সে নিজেও নিজেকে গালাগালি দিল। অরিন বলেছে বলে সেও যে কেন এখানে আনতে গেল। এত মানুষের ভিড়ে কিন্তু এখন তো আর ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না। রাহান অরিনের হাত ধরল। নিহিলার দিকে তাকাতেই নিহিলা ওই পাশে গিয়ে অরিনের পিছু নিল। কিছু সময় যেতেই একদল লোকের ভিড়ে নিহিলা অরিনের হাত ছুটে পেছনে পড়ে গেল। রাহান এগিয়ে এসে সামনের দিকে তাকিয়েই তার অপর হাতটা নিহিলার দিকে বাড়িয়ে দিল। হাত ধরো। লাগবে না। বলেই আশেপাশে তাকিয়ে রাহানের হাতের শার্টের কাপড় চিমটি দিয়ে ধরল। তা দেখে রাহানের ঠোঁটের কিনারা হালকা প্রসারিত হলো। অরিন ভাইয়ের দিকে তাকাতেই থমকে গেল। শেষমেশ তার ভাই? না না, সে এটা কি ভাবছে? দায়ে পড়েই তো নিহিলাকে হাত ধরতে বলেছে। না হয় এত এত মানুষের ভিড়ে সে হারিয়ে যাবে তো। অরিন আরেকবার তাকালো। রাহান নিহিলার হাত ধরেনি, তবে নিহিলা তার হাতের কাপড়ের কিছু অংশ ধরে আছে। তা দেখে অরিনের মুখভঙ্গি পাল্টে গেল। যদি তার প্রথমের ভাবানুসারে এমন কিছু হয় তবে তার আপত্তি নেই, মন্দ হয় না। এইদিকে সাফাতের মন আজ বেশ ফুরফুরে। প্রায় কয়েকদিন পরে বাড়ি ফিরতে পারছে বলে কথা। যদিও মাত্র কয়েকদিন, কিন্তু তার মনে হচ্ছে কত সহস্র দিন সে বাড়ির বাইরে। সে ভাবেনি এই প্রথম আমান শেখ এত তাড়াতাড়ি কথা ভেঙেছেন। তিনি তো প্রথমে 1 মাসের মাথায় বাড়ি আসতে বলেছিল, কিন্তু কয়েকদিন পেরোতেই সাফাত যখন বাবাকে কল দিয়ে বলল সে ভালোভাবেই সব করেছে, প্রথমে আমান শেখ কল কেটে অফিসের খবর নিল। তারপর আবার কল দিয়ে বলল যেন বাড়ি এসে কয়েকদিন ঘুরে যায়, তারপর না হয় আবার আসবে। সাফাত প্রথমে বিশ্বাস করতে পারেনি, পরে আর বিষয়টা ঘাটালো না। যাক, বাড়ি ফিরবে অবশেষে। এই কয়েকদিন সে বাড়িতেও কল করেনি। অবশ্য আমান শেখ বাড়িতে কল করার অনুমতি দিয়েছিল, কিন্তু সাফাতের ইচ্ছে হয়নি। মিলির সাথেও কথা হয়নি। প্রথম 2 দিন পরে কল দিয়েছিল ঠিকই, কিন্তু মায়েরা তেমন কথা বলেনি। এমনিতে মায়েদের থেকে ভার ভার আচরণ পেয়ে সে ভীষণ কষ্ট পেয়েছিল। তার উপর মিলির সেই একই কর্মকাণ্ডের ফলে আর ফোন করার ইচ্ছে হয়নি। মিলির মূল লক্ষ্য ছিল সাফাত যেন তাদের এদিকের ব্যবসাটা নিয়ে একেবারের জন্য মিলিকে নিয়ে আলাদা হয়ে যায়। সাফাত ভেবেছিল তার অনুপস্থিতিতে মিলি বুঝতে পারবে, কিন্তু তার ধারণা ভুল। সে বুঝতে পারল মিলি শুধরাবার নয়। গাড়িতে উঠেই তার মন খুশি খুশি লাগছে। কেন লাগছে সে জানে না, কিন্তু তার মনে হচ্ছে যেন অনেক দিনের চোখের তৃষ্ণা সে আজ মেটাতে পারবে। তার এমন উৎফুল্লতা সে বুঝতে পারল তখনই যখন গাড়িটি চট্টগ্রামে অর্থাৎ বাড়ির কাছাকাছি এলো। প্রতিবার আসার সময় এই বেলি ফুলের দোকানটার থেকে একটা বেলি ফুলের মালা নিয়ে যেত, আর সেই দোকানের নার্সারি থেকে সবসময় যে কোনো একটা ফুলের চারা নিত। আশ্চর্যজনকভাবে এইবারও সে গাড়িটি সেই দোকানের সামনেই থামালো। গাড়ি থেকে নেমে দোকানের সামনে যেতেই দোকানদারটি সাফাতকে চিনে নিল। চিনবে নাই বা কেন, প্রতিবার যে নিয়ম করে এই দোকানটি থেকেই সব নিত। বাবু আসেন, এইবার অনেকদিন পরে এলেন যে? সাফাতের অবচেতন মন জিজ্ঞেস করলো, কতদিন পরে? এই ধরেন 1 মাসের মতো হচ্ছে। প্রতিবার তো প্রতি সপ্তাহে আসতেন। বলেই তিনি পেছনে দোকানের এক কর্মচারী ছেলের উদ্দেশ্যে হাঁক ছাড়লেন। এই জসিম, বাবুর জন্য একটি বেলি ফুলের মালা আর গোলাপ সুন্দর করে মুড়িয়ে দে। বলেই তিনি সাফাতের দিকে ফিরে চাইল। বাবু, আজ কোন গাছটা নেবেন? সাফাত কি বুঝে না করল না। সে হাতের ইশারায় সাদা গোলাপটা দেখালো। এটা দাও। ঠিক আছে। আপামনি ভালো আছেন? আর গতবার গোলাপ নিয়েছিলেন, ওইটাতে গোলাপ ধরেছে? বলতে বলতেই তিনি গাছটি নিলেন। দেখেন তো সাফাত ভাই, এখনও গোলাপ আসছে না। একটাতে ধরেছে আর একটাতে ধরছে না। সাফাত হাসত, হেসে সান্ত্বনা দিত, ধরবে। সাফাতের এই একটা সান্ত্বনাতে নিহিলা ভরসা খুঁজে পেত। তার উৎফুল্লতা দেখে মনে হতো যে সাফাত বলছে ফুল ধরে গেছে। সাফাত গভীর থেকে একটা শ্বাস নিল। এইবারও মনে পড়ছে ভীষণ করে, কিন্তু এসব কেন নিয়ে যাচ্ছে সে জানে না। এখন তো এইসব আর মানায় না, কিন্তু সাফাত এসবের ধার ধারছে না। তার অবচেতন মন বারবার মনে করিয়ে দিচ্ছে নিহিলার কথা।
নিহিলা সকালে ঘুম থেকে উঠে বসতেই ড্রেসিং টেবিলের দিকে চোখ গেল। সে উঠে আয়নার সামনে এগিয়ে গেল। আয়নার সামনে থাকা খরগোশ ল্যাম্পটি হাতে নিয়ে হাত বোলালো। এটা এখানে কি করছে? এটা তো সে মেলায় দেখেছিল, পছন্দ হয়েছিল বিধায় 2 বার তাকিয়েছিল, কিন্তু এটা এখানে কে এনে দিল? তবে কি? কিছু একটা ভাবতেই নিহিলা নিজেকে সংযত করলো। এসব কি ভাবছিস তুই নিহিলা? এসব কিছুই না। এসব ভেবেও নিহিলা নিজেকে সান্ত্বনা দিতে পারল না। অরিন ঘুম থেকে উঠে বসতেই নিহিলাকে আয়নার সামনে দাঁড়িয়ে খরগোশ ল্যাম্পটি হাতে নিয়ে কিছু একটা ভাবতে দেখে হাসল। হেসে এগিয়ে গেল। কি রে, কি ভাবছিস? অরিনের কথায় নিহিলার হাতে থাকা খরগোশ ল্যাম্পটার দিকে তাকালো। এটা? নিহিলার প্রশ্নবোধক চাহনি দেখে অরিন কিছু একটা মনে পড়ার ভঙ্গিমা করে বলে উঠল, ও এটা এটা কালকে রাতে ভাইয়া এনে দিয়েছিল। বলেই অরিন মাথা চুলকে বলল, কিন্তু এটার দিকে আমি তো তাকাইনি, তবে ভাইয়া কেন এনে দিয়েছে বুঝলাম না। নিহিলা অরিনের দিকে ফিরে তাকালো। কেন, কিছু বলেনি? নিহিলার কথা শুনে অরিন হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিমা করে বলে উঠল, আরে দূর, ভাইয়া সব কিছু বলে নাকি? সব চুপচাপ নীরবের মধ্যে করবে। কালকে এটা এনে আমার হাতে দিয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন। জবাবে ভাইয়া বলল কাজে রাখবে, রাখ বলে রুমে চলে গেল। উনি আবার গিয়েছে? আবার মানে? না, মেলাটা তো অনেক দূরে। আমরা তো পরশু গিয়েছিলাম, এখনো আছে। হ্যাঁ, মেলাটা 7 দিনের মতো থাকে। বলেই অরিন হেসে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। নিহিলা ভাবনায় পড়ে গেল। তার মানে এটা সেদিন রাহান ভাই খেয়াল করেছিল। ভাবতেই নিহিলার সেদিনের দৃশ্যপটটা ভেসে উঠল। সেদিন মেলায় ঢুকতেই একটা দোকানে নিহিলা থেমে গেল। মূলত এই খরগোশ ল্যাম্পটাই চোখে পড়েছিল বিধায় একটু দেখেছিল, কিন্তু সেটা কাউকে বলা হয়নি, কারণ তার হাতে সেরকম টাকা ছিল না। আর তাছাড়া কারোর কাছ থেকে খুঁজে জিনিস নেওয়াটাও বেমানান। তার দাঁড়িয়ে থাকা দেখে রাহানও দাঁড়িয়েছিল, কিন্তু রাহান তাকাতেই নিহিলা আবার হাঁটা শুরু করে। পরবর্তীতে রাহান যে সেই জিনিসটা খেয়াল করেছে সেটা নিহিলা ঘুণাক্ষরেও ভাবেনি। নিহিলা ভাবনা থেকে বেরিয়ে এলো। খরগোশ ল্যাম্পটা জ্বালিয়ে সেটার দিকে দৃষ্টিপাত করে হাসল। মানুষটা উপরে যেমন দেখায় তেমনটা না। এই নিহিলা, কি বলছিস বিড়বিড় করে? অরিন ওয়াশরুম থেকে এসে মাথায় ঠোকা দিতেই নিহিলা ভাবনা থেকে বেরিয়ে এলো। সে ধরা পড়ে যাওয়ার ভঙ্গিমায় খরগোশ ল্যাম্পটা পেছনে ফিরে আগের জায়গায় আবারও সাজিয়ে রাখতে রাখতে বলল, কিছু না। আচ্ছা, আমার তো ভাবনা এটা আসেনি যে মেলায় তুই সহ গিয়েছিলি। কোনোভাবে তোর এটা পছন্দ হয়েছিল? কই, আমি তো খেয়াল করেইনি। তবে রাহান ভাইয়া কি তোর পছন্দ হয়েছে বলে এটা এনে দিয়েছে? আমার পছন্দ না হলে বা ভাইয়ার পছন্দ না হলে এরকম তো কোনোদিন করেনি। নিহিলার কথা শুনে অরিন ধরফরিয়ে উঠে বসল। ক্লাসের কথা তার একদম মাথায় ছিল না। অরিন ওয়াশরুম থেকে বের হতে হতে নিহিলা একেবারে তৈরি হয়ে নিল। একটা লং নীল কুর্তির সাথে চুলগুলো একপাশে বেনুনি করে নিল, সাথে সাদা ওড়নাটা গলায় পেঁচিয়ে নিল। অরিন বেরিয়েই নিহিলার দিকে এগিয়ে গেল। নিহিলার সামনে হাঁটু মুড়ে বসে বুকে হাত দিয়ে প্রেমের প্রস্তাব দেওয়ার ভান করল। হ্যাঁ মেরি জান, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই মন দিয়ে ফেলেছি। আর আজ তুমি মরেই যাবো। প্লিজ, আর অন্য ছেলেরা মরে যাওয়ার আগে আমার প্রস্তাবটা গ্রহণ করে ধন্য করুন ম্যাম। অরিন আরো কিছু বলতে নিচ্ছিল, কিন্তু নিহিলা জোর করে তৈরি হতে পাঠিয়ে দিল। তাহলে এত ঢং করা লাগবে না, আপনি আরো বেশি সুন্দরী। এইবার আসুন। দেখলি, মেয়েগুলোকে সেই কখন ডেকে এসেছি, এখনো আসার নাম গন্ধ নেই। মা, আরেকবার ডাক দাও, আমার দেরি হচ্ছে। দাঁড়া বাবা, যাচ্ছি। এতক্ষণ লাগে মেয়েগুলোর আসতে? নিশ্চয়ই অরিন পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমার এই মেয়েটাকেও হয়েছে না ঘুম কাতুরে। বলতে বলতেই তিনি সিঁড়ি দিয়ে উঠতে নিতেই নিহিলা আর অরিন চলে আসলো। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে আমার দুই পুতুলকে। রিনা আহমেদ এগিয়ে গেলেন নিহিলা অরিনের দিকে।
দেখো না, ওকে আমিও সেটা বলছি, ও আরও আমাকে নিয়ে মজা করছে। রিনা আহমেদ নিহিলার গালে পরম আদরে হাত রেখে অরিনের উদ্দেশ্যে বলা শুরু করলো। জানিস, আমার ভাইজানের চেহারাও অনেক সুন্দর ছিল। সুদর্শন মানুষের কাতারে ভাইজান পড়বে। নিহিও বাবার মতোই চেহারা পেয়েছে। আমি তো সবসময় হিংসা করে বলতাম, ছেলে হয়ে চেহারা এত সুন্দর হওয়ার দরকার কি? সবসময় সে আর আমি ঝগড়ায় মেতে থাকতাম। যাক, অন্তত চেহারাটা ভাইয়ের পেয়ে ভালো হয়েছে। ভাইজানের অস্তিত্ব মনে পড়ে অনেক। বলতে বলতেই তিনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিলেন। ফুপির কথায় নিহিলারও বাবাকে মনে পড়ে গেল। বাবা কি জিনিস সেটা বুঝ হওয়ার পর আর অনুভব করতে পারেনি। যদিও আমান শেখ অনুভবটা হতে দেয়নি, কিন্তু বাবা তো বাবাই। বাবার স্থান কি আর কেউ নিতে পারে? নিহিলার মন খারাপ হয়ে গেল। চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে চোখের পলক ফেললেই পানিগুলো ঝর্ণার রূপ নেবে। মা, আমি বেরোবো। এই, তোরা তাড়াতাড়ি নাস্তা করে নে, রায়হান অফিসে যাওয়ার সময় নামিয়ে দিবে তোদের। বলেই তিনি তাড়াহুড়ো করে ফিরে টেবিলের দিকে এগিয়ে গেলেন। ঘরের প্রতিটা সদস্য বুঝতে পারল তিনি নিজের মন খারাপকে লুকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিহিলা খাবারের প্লেট নিয়েই নাড়াচাড়া করতে লাগলো। তার আজ আর খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু পাশে সবাই আছে বিধায় বাধ্য হয়ে খাবার নিয়েছে। অরিন, রাহানের বলা কথা শুনে অরিন ভাইয়ের দিকে তাকালো। সে বুঝতে পারল না এমন কেন বলল তার ভাই। সে তো ঠিকই খাচ্ছে। পাশে নিহিলার দিকে তাকাতেই বুঝতে পারল। এই নিহি, তাড়াতাড়ি খেয়ে নে। আমার খাওয়া শেষ, তুই শেষ কর। শেষ মানে? কিছুই তো খেলি না। রিনা আহমেদ রেগে বলে উঠলেন। ও ফুপি, এটা নিয়ে চিন্তা করো না তো। বলেই সে অরিনের দিকে তাকাতেই অরিনও উঠে পড়ল। রাহান লক্ষ্য করল নিহিলাকে। সে বসা থেকে উঠে আগে আগে বেরিয়ে যেতে যেতে অরিনের উদ্দেশ্যে ডাক দিল। আমি যাচ্ছি। দাঁড়া না ভাইয়া, আমরা আসবো তো। বোনের কথা শুনে রাহান ফিরে তাকালো। তোরা কি হাঁটতে পারিস না? কোলে করে নেওয়া লাগবে। পারি তো। অরিন মিনমিনিয়ে মাথা নিচু করে জবাব দিল। তো দাঁড়াতে কেন বলছিস? রাহান বেরিয়ে যেতেই অরিন আর নিহিলা রিনা আহমেদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। গাড়িতে বসেও নিহিলার মন খারাপ লাগছিল। সে জানলার ধারে মুখ বের করে দিল। আহা, জাপানের বাতাস কি স্নিগ্ধ লাগছে। চেরি ব্লসমের দেশ, অথচ এই কয়দিন সে বেরই হলো না। নিহিলা, ঠান্ডা লাগবে, মাথা ঢুকিয়ে ফেলো। অরিন, চেরি ব্লসম চোখে পড়ছে না যে? নিহিলার কথা শুনে অরিন হাসল। এখন না, শীত শেষ হলে এগুলো ফুটবে। এখনো তো শীত রয়ে গিয়েছে। নিহিলা আর জবাব দিল না। সে জানলার কাছে মাথা হেলান দিয়ে বাইরের দিকে দৃষ্টি দিল। তার জীবনটা এমন কেন? যদি বাবা থাকতো তবে হয়তো আজকে পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম হতো। সবার বাবা ডাক শুনলে তার বুকের ভেতর কোথাও যেন চিনচিনে ব্যথা অনুভব হয়। অরিন। রাহানের এমন ধমক শুনে অরিন চুপ হয়ে গেল। সে তো ভুলেই গিয়েছিল গাড়িটা তার ভাই চালাচ্ছে। নিহিলা গাড়ির সামনের আয়না দিয়ে ড্রাইভিং সিটে বসা রাহানের দিকে বার দুয়েক তাকালো। দেখে মনে হচ্ছে ভারী বিরক্ত। বোনের জন্য তো বিরক্ত হবে না স্বাভাবিক, তাহলে কি কোনোভাবে নিহিলার উপস্থিতিতে বিরক্ত বোধ করছে লোকটা? নিহিলা ভাবল, হতেই পারে। আচ্ছা, লোকটা কি ছোটবেলা থেকেই এমন? সব সময় এমন গুমোট ভাব নিয়ে কেন থাকে? নিজেও তো পরিবারের সাথে হাসি খুশি থাকতে পারে। ভার্সিটির গেটে নিহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে অরিন পিছু ফিরে আবার নিহিলার দিকে এগিয়ে এলো। এতদিন পরে তার স্বপ্ন পূরণ হলো। তার এখনো বিশ্বাসই হচ্ছে না যে সে তার স্বপ্নের দেশে পড়তে এসেছে, চেরি ব্লসমের দেশ। সে বিড়বিড় করে ভার্সিটির নামটি উচ্চারণ করলো। তার মনে হচ্ছে এসব নিছকই স্বপ্ন। অরিন পিছু ফিরে নিহিলাকে ভার্সিটির সাইনবোর্ডের দিকে তাকিয়ে বিড়বিড় করতে দেখে হেসে এগিয়ে আসলো। হাতে ঝোরে চিমটি পাওয়ায় নিহিলা ব্যথায় চোখ মুখ কুচকে চেঁচিয়ে উঠল। তার চিৎকার শুনে আশেপাশে কয়েকজন স্টুডেন্ট তার দিকে অদ্ভুত চোখে ফিরে তাকালো। নিহিলা চোখ খুলেই আশেপাশের পরিস্থিতি দেখে অরিনকে বিড়বিড়িয়ে গালি দিল। অরিন নিহিলার এমন রাগী চাহনি দেখে হেসে দিল। নিহিলা আশেপাশে তাকিয়ে অরিনকে রাগী দৃষ্টি নিক্ষেপ করল, যার অর্থ
তোরে আমি পরে দেখে নেব। অরিন হেসে এগিয়ে গেল। নিহিলার একদিকে খুশি লাগলেও অন্যদিকে ভেতরে ভেতর অনেক পরিমাণ অস্বস্তি এসে ভর করেছে। এত এত অচেনা, তার উপর ভিন দেশের মানুষের সাথে সে কি মানিয়ে নিতে পারবে? পরবর্তীতে অরিনের কথা মনে পড়তেই একটু স্বস্তি বোধ হলো, কিন্তু অরিনের তো অভ্যেস আছে, নিহিলা কি আদৌ মিশতে পারবে? কারো ধাক্কায় সম্বিত ফিরে পেতে পাশে তাকাতেই দেখলো অরিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে, কি এত ভাবছিস? আজকে এত ভাবনায় পড়ছিস কেন? কিছু না, চল। বলেই নিহিলা পা বাড়ালো। অরিন নিহিলার সাথে হাঁটতে হাঁটতে উদ্দেশ্য করে বলল, অস্বস্তি হচ্ছে? আর তাছাড়া সকাল থেকে মন খারাপ। সমস্যা নেই, এখানে আমার বন্ধুরা সবাই আছে, সবাই এক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তুইও মিশে যাবি দেখিস। আর অরিন আছে না, ডর কিসের? শেষের কথাটা শুনে নিহিলা হেসে অরিনের দিকে তাকাতেই সেও হেসে দিল। ক্লাসে ঢুকতেই নিহিলা আশেপাশে তাকালো। অরিন এগিয়ে নিহিলাকে উদ্দেশ্য করে বলল, ওরা সবাই ক্যান্টিনে আছে, চল। কারা? আমার ফ্রেন্ডরা, চল। ক্যান্টিনে যেতেই অরিন সবার সাথে কুশলাদি বিনিময় করে নিহিলার দিকে তাকালো। অরিন বলার আগেই তাদের দৃষ্টি অরিনের সাথে থাকা মেয়েটির দিকে। রন এগিয়ে এলো। ইউ বেঙ্গলি রাইট? নিহিলা হ্যাঁ বোধক মাথা নাড়তেই অরিন এগিয়ে এলো। কি ব্যাপার রন, খুব তাড়াতাড়ি জেনে নিলি যে? অরিনের কথা শুনে রন মাথা চুলকে হাসার চেষ্টা করলো। তাকে দেখে অরিন সহ বাকি দুজনও হেসে দিল। অরিন নিহিলাকে উদ্দেশ্য করে একে একে রন, লিনি, লিকের সাথে পরিচয় করিয়ে দিল। এরা সবাই এদেশের, সবাই অরিনের মতোই ফর্সা, আর হবেই বা না কেন, এদেশের বলে কথা। তারা কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গিয়ে ক্লাস শেষ করলো। আড্ডা বলতে মূলত নিহিলা চুপচাপই ছিল, কিন্তু অন্যরা আড্ডা দিয়েছে। এরা খুব তাড়াতাড়ি নিহিলার সাথে মিশে গেল। আসার আগে যতটুকু অস্বস্তি ছিল তা যেন নিমেষেই এরা কাটিয়ে দিয়েছে। আশার বাইরে পেয়ে গেছে নিহিলা। সব মিলিয়ে দিনটা আশার বাইরে ভালোই কেটেছে। ভিন দেশের প্রতি থাকা ধারণাটা পাল্টে গেল। এরা খুব তাড়াতাড়ি মানুষজনকে আপন করে নিতে পারে। যাক, অস্বস্তি একেবারের জন্য মিলিয়ে গেল। বিকেলে অরিন নিহিলাকে নিয়ে বের হওয়ার জন্য তৈরি হতে গেল। এই প্রথম বোধহয় এভাবে বের হওয়া হবে। সব সময়ের মতো অরিন শর্ট জামাই পরলো, আর নিহিলা লং কুর্তি আর বেনুনি। নিহিলা অরিনের দিকে একবার তাকালো। অরিন আয়না দেখে চুলগুলো আরেকটু আছড়িয়ে নিচ্ছিল। কি দেখছিস? কি দেখছিস অমন করে? এসব জামা না পরলে হয় না অরিন। অরিন নিহিলার দিকে ফিরে তাকালো। এইসব এখনকার স্বাভাবিক ব্যাপার, তুই প্রথম আসছিস তাই অদ্ভুত লাগছে। সেটা না, তুই চাইলেই নিজেকে নিজে সংশোধন করে নিতে পারবি। বলেই নিহিলা রুম ছেড়ে বেরিয়ে গেল। নিহিলাকে বের হতে দেখে অরিন ও পার্স নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। রাস্তায় বের হয়ে নিহিলা আশেপাশে তাকালো। আজ তারা হেঁটেই যাবে। অরিন গাড়ি নিতে চেয়েছিল, কিন্তু নিহিলা বারণ করেছে, কারণ দেশে থাকাকালীন প্রায় সময় হেঁটে এখানে ওখানে যাওয়া হতো। এখানে এসে একটুও হাঁটাহাঁটি হয়নি। মূলত রাস্তাও উপভোগ করবে সেই ভাবনা নিয়েই নিহিলা হাঁটার প্ল্যান করলো। তার সাথে বাধ্য হয়ে অরিনেরও হাঁটতে হচ্ছে। নিহিলা আর চোখে অরিনের দিকে তাকিয়ে হাসলো। মেয়েটার হাঁটার একদম অভ্যেস নেই, বিধায় চেহারা মলিন।